আচ্ছা, ব্রিজ বা বাড়ির ওই যে বিমগুলো থাকে সেগুলো কিভাবে এত লোড নেয় বলুন তো? এটা কি কখনো আমাদের ভাবিয়েছে? হুম ভাবার মতন বিষয় তো বটেই। মানে কোথায় সবচেয়ে বেশি চাপটা পড়ছে, বা ধরুন কোথায় বেঁকে যেতে পারে কিংবা ভেঙে পড়ার ভয়টা বেশি। ঠিক, এইসব বুঝতে গেলেই কিন্তু আমাদের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এই দুটো জিনিস জানতে হবে, খুব জরুরি। একদম। তো আজ আমরা মেকানিক্স অফ মেটেরিয়ালসের এই খুব গুরুত্বপূর্ণ বিষয় দুটো নিয়েই কথা বলবো। শিয়ার ফোর্স মানে এসএফ আর বেন্ডিং মোমেন্ট মানে বিএম। হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তা শক্ত করতে গেলে এই ধারণাগুলো খুব পরিষ্কার থাকা দরকার। আমাদের আজকের আলোচনাটা মূলত আর কে ব্যানসাল আর এস রাপ্তনের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বইটা আর কিছু লেকচার নোটসের উপর ভিত্তি করে হবে। মূল লক্ষ্য এটাই থাকবে যে এসএফ আর বিএম এর কনসেপ্টগুলো যেন সহজে বোঝা যায়। আর বাস্তবে এগুলোর প্রয়োগ কিভাবে হয় সেটাও একটু জানার চেষ্টা করব। ঠিক। আচ্ছা, তাহলে গোড়া থেকে শুরু করা যাক। মানে প্রথমে একটু বিম আর লোডের ব্যাপারটা বুঝে নিই। হ্যাঁ, সেটাই ভালো। ধরুন আমাদের ঘরে একটা বইয়ের তাক আছে। হ্যাঁ। ওই তাকটা হলো একটা বিম, হুম। আর তাকের ওপর রাখা বইগুলো, ওগুলো হলো লোড মানে ভার। ঠিক। এবার তাকটা কিভাবে রাখা আছে সেটার ওপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন তাকটা যদি দুদিকের দেওয়ালে ঠেসানো থাকে, যেটাকে আমরা বলি সিম্পলি সাপোর্টেড। হ্যাঁ, সিম্পলি সাপোর্টেড। আবার ধরুন বাড়ির বারান্দা, ওটা তো শুধু একদিক দেওয়ালে গাঁথা থাকে, তাই না? হ্যাঁ, ওটা হলো ক্যান্টিলিভার বিম। বাহ। আর লোডগুলোও তো নানা রকম হতে পারে। মানে তাকের কোনো এক জায়গায় যদি অনেকগুলো বই চাপিয়ে রাখি, ওটা হলো পয়েন্ট লোড, একটা বিন্দুতে কেন্দ্রীভূত ভার। আর যদি পুরো তাক জুড়ে সমানভাবে বই সাজিয়ে দিই, ওটা হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সংক্ষেপে ইউডিএল। মানে লোডটা সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে বোঝা গেল সাপোর্ট আর লোডের রকম ভের আছে। বিভিন্ন ধরনের সাপোর্ট আর লোডের মধ্যে এই মূল পার্থক্যগুলো মাথায় রাখতে হবে, তাই তো? একদম ঠিক। এবার আসল কথায় আসি। এই যে লোড পড়ছে বিমের ওপর, এর ফলে বিমের ভেতরে ঠিক কি হচ্ছে? হ্যাঁ, এটাই জানতে হবে। এখানেই আসছে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের ধারণা। দেখুন, যখন লোড পড়ে, বিমের ভেতরের কণাগুলো তো একে অপরের থেকে সরে যেতে চায় না বা বেঁকে যেতে চায় না, একটা প্রতিরোধ তৈরি হয়। প্রতিরোধ তো হবেই। তো আমরা যদি বিমের যে কোনো একটা জায়গায় একটা কাল্পনিক কাটা অংশ বা সেকশন ভাবি, সেই সেকশনের বাঁদিক বা ডান দিকের সমস্ত উল্লম্ব বল মানে ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল। ওপরে ওঠা বল পজিটিভ, নিচে নামা বল নেগেটিভ ধরে। হ্যাঁ, ওই বীজগাণিতিক যোগফলটাই হলো ওই সেকশনের শিয়র ফোর্স। এই ফোর্সটা বিমটাকে যেন ওই সেকশন বরাবর কেটে ফেলতে চাইছে। ও আচ্ছা, মানে কাঁচি দিয়ে যেমন কাটে অনেকটা তেমন। হ্যাঁ, অনেকটা ওই রকম উল্লম্বভাবে কেটে ফেলার চেষ্টা। তাহলে শিয়র ফোর্স বিমের ওপর এই কেটে ফেলার প্রভাবটাই ফেলতে চায়। বোঝা গেল? রাইট, বোঝা গেল। বেশ ভায়োলেন্ট ব্যাপার। হ্যাঁ, তা বলতে পারেন। আর দ্বিতীয় জিনিসটা হলো বেন্ডিং মোমেন্ট। আচ্ছা। ওই একই সেকশনের একদিকের সমস্ত বলের মোমেন্টের মানে বল গুণিত বলের প্রয়োগবিন্দু থেকে সেকশন পর্যন্ত লম্ব দূরত্ব। ফোর্স ইন্টু ডিস্টেন্স। হ্যাঁ, সেই মোমেন্টগুলোর বীজগাণিতিক যোগফলই হলো বেন্ডিং মোমেন্ট। এই মোমেন্টটা বিমটাকে বেঁকিয়ে ফেলার চেষ্টা করে। যেমন ধরুন একটা প্লাস্টিকের স্কেলকে দুহাতে ধরে মাঝখানে চাপ দিলে যেমন বেঁকে যায়। একদম ঠিক। বেন্ডিং মোমেন্ট বিমের ওপর ঠিক ওই কাজটাই করে। তাহলে বেন্ডিং মোমেন্ট বিমকে বাঁকিয়ে ফেলার চেষ্টা করে, তাই না? বাহ, দারুণভাবে বোঝা গেল। আচ্ছা, এই যে লোড, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং সেটা বেশ ইন্টারেস্টিংও। তাই নাকি? কিরকম? দেখুন, লোডের পরিবর্তনের হার মানে রেট অফ চেঞ্জ অফ লোড, সেটা শিয়ার ফোর্সের পরিবর্তনের হারের সমান হয়। dF dx ইজ ইকুয়াল টু -W। ও আচ্ছা। আবার শিয়ার ফোর্সের পরিবর্তনের হার মানে রেট অফ চেঞ্জ অফ শিয়ার ফোর্স, সেটা বেন্ডিং মোমেন্টের পরিবর্তনের হারের সমান। dm dx ইজ ইকুয়াল টু F। মানে একটা আরেকটার সাথে যুক্ত। ঠিক। আর সবচেয়ে কাজের কথাটা হলো বিমের যে সেকশনে শিয়ার ফোর্সের মান 0 হয়। 0? হ্যাঁ, 0। ঠিক সেই পয়েন্টেই বেন্ডিং মোমেন্টের মান হয় সবচেয়ে বেশি মানে ম্যাক্সিমাম, অথবা সবচেয়ে কম মানে মিনিমাম। এটা তো ডিজাইনের জন্য দারুণ জরুরি তথ্য। খুবই জরুরি।
মনে রাখার জন্য তাহলে এটা কি বলা যায় যে লোড ডায়াগ্রামের এরিয়া থেকে শিয়ার ফোর্সের চেঞ্জ বোঝা যায় আর শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া থেকে বেন্ডিং মোমেন্টের চেঞ্জ বোঝা যায়? হ্যাঁ, ধারণাগতভাবে এটা মনে রাখা যেতে পারে। তাহলে লোড, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের মধ্যেকার এই মূল সম্পর্কটা বোঝা গেল। হ্যাঁ, বেশ পরিষ্কার হলো। আচ্ছা, এই যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, এটা তো পুরো বিম জুড়েই বদলাতে থাকে, তাই না? অবশ্যই লোডের অবস্থানের ওপর নির্ভর করে বদলায়। তো এই বদলটা আমরা দেখব কি করে? তার জন্যই আমরা আঁকি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এসএফটি আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ও, গ্রাফের মতো? হ্যাঁ, এগুলো আসলে গ্রাফিক্যাল প্লট। বিমের দৈর্ঘ্য বরাবর প্রতিটি পয়েন্টে এসএফ আর বিএম এর মান কত সেটা এই ডায়াগ্রামগুলো দেখিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। যেমন ধরুন, একটা ক্যান্টিলিভার বিমের একেবারে শেষ মাথায় যদি একটা পয়েন্ট লোড থাকে, মানে মুক্ত প্রান্তে? হ্যাঁ, মুক্ত প্রান্তে, তাহলে তার এসএফডি হবে একটা আয়তক্ষেত্রের মতো, মানে শিয়ার ফোর্সটা ধ্রুবক থাকবে, আর বিএমডি হবে একটা ত্রিভুজের মতো। ইন্টারেস্টিং। আর যদি ইউডিএল থাকে? যদি ক্যান্টিলিভারে ইউডিএল থাকে তাহলে এসএফডি হবে ত্রিভুজাকার, মানে লিনিয়ারলি কমবে, আর বিএমডি হবে প্যারাবোলিক, একটা কার্ভড লাইন, মানে সেকেন্ড ডিগ্রি কার্ভ। ও, তাহলে লোডের ধরন পাল্টালে ডায়াগ্রামের আকারও পাল্টে যায়? ঠিক তাই। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রেও এরকম নির্দিষ্ট লোডিং কন্ডিশনের জন্য নির্দিষ্ট আকারের এসএফডি আর বিএমডি পাওয়া যায়। বোঝা গেল। এখানে আরেকটা খুব জরুরি জিনিস আছে, সেটা হলো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার মানে? কন্ট্রা মানে বিপরীত, আর ফ্লেক্সার মানে বাঁক। কিছু কিছু বিমের ক্ষেত্রে, যেমন ধরুন ওভারহ্যাঙ্গিং বিম, মানে যে বিমের সাপোর্ট ছাড়িয়েও খানিকটা অংশ বাইরে ঝুলে থাকে। হ্যাঁ, ওইসব ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট তার চিহ্ন বদলাতে পারে, মানে পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ হতে পারে। ও, বিমের যে পয়েন্টে বেন্ডিং মোমেন্টের মান ঠিক 0 হয় এবং চিহ্ন বদলায়, সেই পয়েন্টটাকেই বলে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বা ইনফ্লেকশন পয়েন্টও বলে। এটার গুরুত্ব কি? খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই পয়েন্টে বিমের কার্ভেচার বা বাঁকের দিক পরিবর্তন হয়। ডিজাইনের সময় এই পয়েন্টটা খুঁজে বের করাটা জরুরি। বাহ, তাহলে এই এসএফটি আর বিএমডি দেখেই তো ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে বিমের ঠিক কোন জায়গাটা সবচেয়ে দুর্বল বা কোথায় সবচেয়ে বেশি স্ট্রেস পড়ছে। একদম। এই ডায়াগ্রামগুলো হলো বিমের ভেতরের অবস্থার একটা ছবি। এটা দেখেই বোঝা যায় কোথায় শিয়ার ফোর্সের জন্য ফেলিওর হতে পারে বা কোথায় বেন্ডিং মোমেন্টের জন্য বিম ভেঙে যেতে পারে। আর সেই অনুযায়ী তারা ডিজাইন করেন, মানে কোথায় বিম মোটা হবে, কোথায় রিইনফোর্সমেন্ট বেশি দিতে হবে, এসব। ঠিক তাই। নিরাপদে লোড নেওয়ার জন্য বিমের সঠিক ডিজাইন করতে এই ডায়াগ্রামগুলো অপরিহার্য। ওই যে WBSCTর সিলেবাসের কথা বলছিলেন, সেখানে ল্যাবে এগুলো আঁকা প্র্যাকটিস করানো হয়তো এই কারণেই। তাহলে ইঞ্জিনিয়ারদের জন্য এই এসএফটি আর বিএমডি আঁকাটা আর বোঝাটা ভীষণ দরকারি, তাই তো? অবশ্যই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জিনিস শিখলাম। আমরা বিভিন্ন ধরনের বিম, সাপোর্ট আর লোডের কথা জানলাম। শিয়ার ফোর্স জিনিসটা কি যা বিমকে কাটতে চায়, আর বেন্ডিং মোমেন্ট কি যা বিমকে বাঁকাতে চায় সেটা বুঝলাম। ঠিক। তাদের মধ্যেকার যে একটা গাণিতিক সম্পর্ক আছে সেটাও জানলাম। আর পুরো বিমের ওপর তাদের মান দেখানোর জন্য এসএফটি ও বিএমডি আকার পদ্ধতি আর তার গুরুত্ব বুঝলাম। আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারের কনসেপ্টটাও পেলাম। হ্যাঁ, ওটাও। দেখুন, এই শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বোঝাটা কিন্তু শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়। না, তা তো নয়। একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে এটা একেবারে গোড়ার কথা। বাড়ি হোক, ব্রিজ হোক, ফ্লাইওভার হোক, যাই তৈরি করা হোক না কেন, তার কাঠামোগত নিরাপত্তা, তার ভিত কতটা মজবুত হবে, সেটাই বিশ্লেষণের উপরই অনেকাংশে নির্ভর করে। একদম ঠিক। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আমরা তো দেখলাম বেন্ডিং মোমেন্ট বিমের সব জায়গায় সমান হয় না। যেখানে লোড বেশি, সাপোর্ট আছে, সেখানে একরকম, মাঝে অন্যরকম। হ্যাঁ, তা তো বটেই। তাহলে কি এমন ডিজাইন করা সম্ভব যেখানে বিমের পুরুত্ব বা গভীরতাটা ঠিক বেন্ডিং মোমেন্টের মানের সাথে সামঞ্জস্য রেখে বদলানো হবে? মানে যেখানে মোমেন্ট বেশি সেখানে বিম বেশি শক্তিশালী, যেখানে কম সেখানে কম উপাদান ব্যবহার করা হলো? ও, ইন্টারেস্টিং আইডিয়া। মানে আই সেকশন বিমের মতো খানিকটা, যেখানে ফ্ল্যাঞ্জগুলো বেশি মোমেন্ট নেয়। কিছুটা সেরকম। এর মাধ্যমে কি মেটেরিয়াল বাঁচানো সম্ভব? আরও এফিশিয়েন্ট ডিজাইন কি করা যেতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই ভাবা যেতে পারে। দারুণ একটা প্রশ্ন।